আমার স্বামী চলে গেছে, আমি তাকে ফিরাতে পারবো না, কিন্তু সেই কাঁদার দিনটাকে আঁকড়িয়ে আমার ছেলে যে লড়াইয়ে নেমেছে সেই লড়াইটাকে আমি থামতে দিতে চাই না। গ্রাম জড়ো হয়ে গেছিল, তামাশা লেগেছিল, কেউ আসেনি যে তোমার ছেলে মোদির খাবে, মোদির দেশে বাস করবে, মোদির করবে আর মোদির হয়ে আন্দোলন করবে। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। তাহলে বিজেপি যদি যুক্ত না হয় তাহলে এত প্রোটেকশন দেয় কি করে? আমরা তো অভিযোগ করিনি এবং করতে দেওয়া হয়নি বলেই করি নাই, কিন্তু তার সত্ত্বেও কি করে 8 জন গ্রেপ্তার হয়ে গেল? আগে লড়াই, আগে বিচার, তারপরে শোক। দিল্লিতে সিজেপির প্রোটেস্টে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাসের ছেলে আব্দুল হাফিজ এবং তারপর একটি কর্মসূচি সিজেপির তরফে নেওয়া হয় যে স্থানীয় সরকারি স্কুলগুলো সেগুলো পরিদর্শন করার এবং সেগুলো ঠিক করার একটা উদ্যোগ। তো সেই কর্মসূচি থেকেই আব্দুল হাফিজ তিনি তার যে গ্রামের স্কুল সেই স্কুলে যায়, হেডমাস্টারের সঙ্গে কথা বলে, ছবি তুলে তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্টও তিনি করেন। তারপরেই তাকে হুমকি দেওয়া হয় এমনই অভিযোগ এবং তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। যেটা অভিযোগ যে কিছু বিজেপি কর্মী তারা এই হামলা করেছেন এবং এই ঘটনায় হাফিজের বাবা মাফিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। আমার সঙ্গে আব্দুল মাফিকের স্ত্রী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি তো বাড়িতেই ছিলেন সেদিন, 13ই আগস্ট রাতের ঘটনা, কি ঘটেছিল? সন্ধ্যেবেলায় আমাদের এই মেশিন গুলো করবে বলে কারেন্টটা ঠিক করছে, ওখান থেকে একটা ব্যবসা চালু করার জন্য, কারণ ওর বাবা একা পেরে উঠতে পারছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও পাটা তো ভাঙা, অনেক দিনই রেস্ট ছিল। এবার ওকে বললাম যে পাটা যখন অসুবিধে নাই তাহলে কিছু একটা করে সংসারে তোমার আব্বাকে সহযোগিতা করো, কারণ এত লোন, এত দিনা তোমার আব্বা পেরে উঠতে পারছে না। ওই যে মা ঠিক আছে আমি দেখবো, দিয়ে এই লোন নিয়ে মেশিন পত্র কেনা হয়েছিল। শুক্রবার দিন জুম্মাবার কাজ শুরু হবার কথা ছিল, কিন্তু দুঃখবশত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটা ঘটে যায়। কারেন্ট যখন বাগানো হচ্ছে, কিছু দুষ্কৃতী লোক এসে হঠাৎ করে রিককে ডাক দিল, বললো এরিকসন দিয়ে গেল, বলছে তোর কি করে সাহস হয় যে প্রাইমারি স্কুলে যে কল নাই জল নাই, তোকে বলতে বলেছি আমরা থাকতে, তুই কিসে লেগে বলছি? তুই তো এক অন্যায় করেছি, তোকে দয়া করে ছেড়ে রেখেছি। কি অন্যায়? অন্যায় ও দিল্লিতে গেছে, আন্দোলন করছে, এটি অন্যায়। ওদের বক্তব্য বলছে যে তোমার ছেলে মোদির খাবে, মোদির দেশে বাস করবে, মোদির করবে আর মোদির হয়ে আন্দোলন করবে। আজকে রিহাই নেই, আজকে আমার ওকে মেরে হাত পা ভেঙে জিন্দগি লাইফটাকে নষ্ট করার জন্য এসেছে। ওরা কারা যারা এই হুমকি দিচ্ছিল? ওরা দুষ্কৃতী লোক, তবে এখানে বিজেপি দলের জয়ন্ত জয়তে বলে পাড়ার লোক জানে, কিন্তু আদৌ বিজেপি লোক নাকি সেটা বলতে পারবো না, কারণ উপর থেকে বলেছে না ওরা নিজেরাই বিজেপি পার্টি করি বলে পরিচালনা করে এইসব করে কাজকর্ম করে বেড়াচ্ছে, সেটা জানি না। তবে ওরা দুষ্কৃতী, এটা শিওর। আর এবং নিজেদের বিজেপি বলে দাবি করে। হ্যাঁ হ্যাঁ। এবার দাবি সত্যি বিজেপি নাকি সেটা তদন্ত করলেই পাওয়া যাবে যে আদৌ বিজেপি পার্টি করে না বিজেপি উপর থেকে কোনো সাপোর্ট আছে। তবে একটা সন্দেহ, সাপোর্ট যদি না থাকে, বিজেপি যদি না পার্টি করে, তাহলে তৃণমূলের এই এমএলএ নির্মল ধারা নাকি, আমি ঠিক জানি না, উনি তাহলে ফোনে কি করে হুমকি দিতে পারেন যে ওর ডকুমেন্টস গুলো সব কেড়ে নিয়ে হাত পা ভেঙে গাড়িটা ভাঙচুর করে দেয়, তারপর আমি দেখে নিচ্ছি ওর নামে এমন কেস দিয়ে দেবো, দোষীদেরই ওকে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের কথা আমার বলা ভুল, এখন যে এমএলএ আছেন বিজেপির বিধায়ক, আমি সেটাও জানি না। এমএলএ যিনি আছেন নির্মল ধারা নাকি, সেটা জিজ্ঞাসা করলেই পাবেন, কারণ আমার তো মেয়ে ছিল। তিনি ফোনে কাকে আমার ছেলে মানে যে লাউডস্পিকারটা দিয়েছিল ওটা বিজেপির যারা কর্মী, তারা ফোন করে, তাদেরকে ভয় ফোন করেছে, নাহলে এরা ওনাকে ফোন করেছে। যদি বিজেপির সাথে যদি যুক্ত নাই থাকে, আমি নাকি শুনছি যে কে একজন মন্ত্রী না উপর থেকে ফোন করেছে যে ওটা বিজেপির লোক লয়, ওরা ওটা অন্য নিজেদের মধ্যে হামলা হয়েছে, কি জমি জায়গা নিয়ে কি যে কোনো বিষয় হয়েছে। জমি জায়গা নিয়ে কি কোনো আছে বিবাদ আছে? অবশ্যই না, সেটা তদন্ত করলে পাওয়া যাবে। আমার কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নাই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে সেটা আমি জানি না, কারণ এইসব বিভিন্ন লোকজন আসে তো কানে এসেছে, যে আমি মানছি হ্যাঁ উনি যেটা বলেছেন উনার কথা ঠিক, যে বিজেপির কর্মী লয়, বিজেপির কেউ নয়, আমরা উপর চাপ দিচ্ছি, বিজেপির বিরুদ্ধে আমরা করছি, উনি যেটা বলছেন সেটা সত্যি তাই। কিন্তু আমার একটা বক্তব্য, সেটা যদি বিজেপি যদি পার্টি না করে থাকে, বিজেপির সাথে যুক্ত যদি না হয়ে থাকে, একটা এমএলএ সে তো যে আমার মতো সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ নয় যে আমাকে এমএলএ দিবে, তাই যদি সেটাই যদি হয়ে থাকে, তাহলে আজকে যে এত বড় খুন হলো, নির্মল দ্বারা
কই আমাকে তো একটা কল করে আসা তো দূরের কথা, একটা কল করে তো বলতে পারিনি যে আমি এমএলএ, যে দেশ জুড়ে তোমার ছেলের জন্য ভেঙে পড়েছে, তো কি হয়েছে কি ব্যাপার। সে যদি যুক্ত নাই থাকবে বিজেপির সাথে, তাহলে এই জিনিসটা কি করে ঘটনাটা মানে ঘটলো? স্থানীয় বিধায়ক কোনো খোঁজ নেননি না, আপনাদের না, এই ঘটনার পর? না, আসেনি নো? না। ওটাই আমার সন্দেহ যে নিশ্চয়ই ওদের কাছে বড় মাথা আছে, বিজেপিরই হবে, না হলে একটা এমএলএ সাপোর্টে কি করে হয়। সে জোর ফোন করছে, লাস্ট জায়গাটা জোর করে বলছে ওর এভিডেন্স গুলো কেড়ে নে, কেড়ে নিয়ে গাড়িটা ভাঙচুর করে ওর হাত পা ভেঙে দেয়। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে ওই 9 তারিখের আগের ঘটনা। আচ্ছা, 9 মানে তারিখের আপনারা আগের শুনেছেন, আপনাদের সামনেই এগুলো ওটা ঘটেছে? আমার ছেলে কতুলপুরে টিন কেনার জন্য দরদার করতে যায়, যখন ফেরার পথে ওখানে একটা দোকান আছে, ওই দোকানদারের সাথে ওকে আটকায়, যে গায়ে দাঁড়া, যে গাড়িটা ভাঙচুর একজন সাথে ছিল, সে না থাকলে গাড়িটা ভাঙচুর করে দিত, ওরও ক্ষতি করতো, দিয়ে কেস ঠুকে গাড়ি বলতে মোটর বাইক? মোটরসাইকেল। মোটরসাইকেল। আর 13ই আগস্ট তো এই ঘটনাটা ঘটে, দুর্ঘটনাটা যেটা বলছেন, কি এই হামলার ঘটনাটা ঠিক কি ঘটেছিল, মানে কখন হয়েছিল এটা? ওটা ওদের শত্রুতা ছিল, ওই যে আমাকে ঘরে বয়ে বলে গেছে, হুমকি মূলত ওই দিয়েছে। দিল্লি যাওয়া নিয়ে রাগ? ওটাই হচ্ছে সূত্র, রাগটা ওরা প্রকাশ করে, মানে কিভাবে ওকে অ্যাটাক করবে। একবার হুমকি দিয়েছে, দোকানে তো হুমকি দিয়েছে, আশেপাশে সবাইকে বলেছে যে ওকে থামা, যদি না থামাস কিন্তু ওর খারাপই আছে, ওকে কিন্তু আন্দোলন করতে দূরের কথা, ওকে হাতটা যে মুঠো করে খাবে সেইটুকুনি রাখবো না। তারপর 13ই আগস্ট রাতে এসেছে, কতজন আসছিল? ছিল 15-20 জন হবে। কখন, কত ওটা রাতে? রাত 8টা। আচ্ছা, এসে কি বলছে তারা? ওই তো এই কথাই যেটা বললাম মানে একটু আগে। সরাসরি কি, মানে হ্যাঁ, একদম ঘরে ঢুকে হ্যাঁ, গেছিল? অবশ্যই অবশ্যই। ওই আঞ্জির গাছটা আছে, আঞ্জির গাছটা করা। মানে উঠোনে টেনে নিয়ে গিয়ে বাড়ি থেকে কি নিয়ে গিয়ে মারধর না, করেছে? আমরা ওখানে কারেন্ট বাগাবার জন্য ওই ঘরটিতে মেশিনটা ঠিক করছিলাম। আচ্ছা, ওই ঘরে গেলেই দেখতে পাবেন মেশিনের যে বোর্ডে ই করা কারেকশনটা ঠিক করছিলাম, তো তখন ওইখান থেকে ডেকে নিয়ে যে মারধর করে, যখন ওরা বাঁচলে বিধন পিটুতে লাগে, ওর আব্বা যখন ছাড়া দেয়, তখনও মানে প্রথমে আব্দুল হাফিজকে ও কি মারধর করেছে, করেছে? ওর বাবা ছাড়তে গেছে বলে ওকে মেঝেতে, যখন এবার সাবাল টাবল হেন তেন নিয়ে এসে গেছে, মানে ওরা কি সাবলারে নিয়ে এসেছিল হ্যাঁ সঙ্গে? সাবল এনেছিল, এমন গিলটা শুধু বেঁকিয়ে দিয়েছিল যে ও যখন ওকে ওকে পাঠিয়ে দিয়েছিল, কেউ ছুটে চলে এসেছিল, হ্যাঁ, ওকে বলেছিল চাবিটা লাগাতে, চাবিটা লাগিয়ে দিয়েছিল, ওকে পাইনি বলে, ওই জন্য আর কি ওদের বক্তব্য যে গ্রিলটাকে তেড়ে ভাঙবো, ভেঙে ওকে মারবো। যখন দেখলে গ্রিলটাকে ভাঙতে পারছে না, তখন আজাদ বললো কি যে ছাদ থেকে যাও, ছাদের উপরে উঠে ওকে বার মানে উদ্দেশ্য ছিল আব্দুলকে মারার? হ্যাঁ, আব্দুলকে মারার। ওর বাপ আটকাতে গিয়েছিল, আটকাতে যাওয়ার অপরাধে আহত হলো। আহত হওয়ার পর ওরা ক্ষান্ত হয়নি যে ওকে মারবো। কোথায় কোথায় আঘাত করেছিল? আঘাত তো পুরো সব জায়গায়, গোটা শরীরটা ছুঁতে দেয়নি, তবে এবার রিপোর্টে কি বলে যায় না। তবে অস্থান জায়গাটা যখন গোসল দেওয়া হলো, তখন অস্থান জায়গাটা ফুলে, তার আগেই ফুলা ছিল, আমরা অতটা বুঝতে পারি, মনে করছি তো ভুড়ি পড়েছে, তো হয়তো অন্য কিছু হবে। মানে অন্ডকোষ বলছেন? হ্যাঁ, হ্যাঁ মানে ব্যাটা ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। ওটার বুকে ঘুরালে ছিল। মারধর করেছে কতক্ষণ অব্দি? এরকম মারধর করেছে এবার যে মারধর করতে মৃত্যু হলো? যেটুকু মৃত্যুটা হয়েছে তখনই হয়নি, আচ্ছা, মৃত্যুটা হয়েছে অনেক টাইম পেরিয়ে গেছে, মানে প্রায় 35-35 ঘন্টা ওভার করে দিয়েছে, বেশি তো মানে কম ওরা হয়নি। কি মারধর করে চলে গেছে? কোনো না, হুমকি টুমকি চলে দিয়েছে? যায়নি, চলে যায়নি, ওদিকে চলে যাওয়া হয়েছে, কারণ দুজন এসে জুটে গেছিল, তাদের কাছে তারা হাতে পায়ে ধরেছে, আটকে নিয়ে যে পার করেছে। কেউ আপনাদের বাঁচাতে আসেনি? কেউ থাকে না, আপনাদের তো দেখলাম একদম কেউ থাকে না, যদি বা হয়তো চেঁচামেচিতে হতো বলে হ্যাঁ। আসতো। সেদিন একটা ওখানে মায়ের হয়েছিলেন, ওখানে আমাদের মানে যে মিলাদ হয়েছে, মিলাদ হচ্ছে, ও কেউ ছিল না, না। পাড়ায় কেউ ছিল না, না? তবে আচ্ছা। ভাগ্যবশত ওই দুজন কোন রকম ছিল বলে জানে বেঁচে ছিল, ওই দুজন যদি না থাকতো ওই বাঁচাতে পারতো। মানে তারপরে কি হলো? মারধর করার পর ওদের মানে পায়ে হাতে ধরতে চলে গেল? যে বললে যে ওদিকে পায়ে হাতে ধরে, ঠিক আছে, কিন্তু ওদিকে সামলা, থামা, না থামালে কিন্তু আর শুনবো না। জানতে হবে ঠিক আছে তোমরা যাও, আমি বুঝাবো করবো। ও যায়নি, ও পার্টি করে না, ও কিছু যায়নি, ও বললে হবে যায়নি। তোমার ছেলের প্রমাণ আছে, হাই দেখো তোমার ছেলে অত মার, তোমার বাপ মার খেয়েও ও মার খেয়ে হাই দেখো থামে না, হাই দেখো ভিডিও ছাড়ছে, হাই দেখো এরকম করে। আমি যে ও অন্ধকারে কি ভিডিও ছাড়ছে, ওর কারেন্ট নেয় না, বলছে দেখো তুমি। যে তখন আমাকে দেখালো, দেখছি হ্যাঁ সত্যি ছাড়ছে, দেখো তখন বলছে তোমরা ঘরে চেপে আমাকে মারতে আসবে, তোমাদের আমি প্রুফ রাখবো না? তোমরা কি এতটাই আমাকে কাঁচা খেলোয়াড় ভাবো? বলছে তা তুই প্রুফ রাখবি, তাহলে তোর ওই এভিডেন্সটাই তোকে দেখছি। ও মানে আব্দুল ভিডিও করছিল সেই হ্যাঁ, সময়, হ্যাঁ। তো সেই ভিডিও আছে?
ডাক্তার দেখাতে যেদিনে গিয়েছিলাম, ডাক্তার দেখে ফেরার পথে মাঝ রাস্তায় ফোনটা নিয়েছে। ও যেদিনে মারধর মানে করে। এটা 14 তারিখ, না, ওটা 13 তারিখে ফোনটা কেটেছে। 13 তারিখ রাতে তো ঘটনাটা হ্যাঁ, ঘটেছে রাত্রে বলে। 8টায় ঘটেছে, আর হ্যাঁ। ফোনটা কাটছে প্রায় 12টা 1টা। ও কি ডেটটা সেই এরকম? সেই রাতেই আর কি। তো মানে সেই ঘটনা ঘটার পর মানে মারধর করার পর আপনারা ডাক্তারখানা গিয়েছিলেন? হুম। এখানে স্থানীয়? ডাক্তারখানা যেতে দেওয়া হয়নি, ঘন্টা 2-3 আটকে রেখে দেওয়া হয়েছিল। যে আচ্ছা। বলেছিল চিকিৎসা করতে দেয়া যাবে না, আচ্ছা। আর যে ওকে চিকিৎসা করতে দেবে তারও ওরকম ওর দশা করবো, ওর আচ্ছা। মতো দশা করব, আর ঘর ভাঙচুর করবো। যে ভয়ে গোটা গ্রাম মানে কিন্তু কেউ আর কি কথা বলতেও গোটা চায়নি, গ্রাম আসেনি? জড়ো হয়ে গেছিল, তামাশা দেখেছিল, কেউ আসেনি। কিন্তু কিছু কিছু লোক আমাকে বললে আমাদের কিচ্ছু করার নাই, আমরা দেখবো যদি মৃত্যু হয় আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা যদি যাই আমাদের ওই অবস্থা করবে। তাহলে আমরা কি করে করতে পারি বলো? এটা- মানে এক তো মারধর করলো, হুম। তারপরে ডাক্তারও দেখাতে যেতে দিল না। না, নৃশংস। মানে মধ্যযুগীয় বর্বরতা বললেও হয়তো কম হবে। তারপর 14 তারিখ আপনারা বর্ধমান হাসপাতালে নিয়ে গেলেন। না, প্রথমে ইন্দাস দিয়ে যখন বললো বুকে লাগছে, বুকে লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না, তখন বলছে নিয়ে চলো। দিয়ে তখন আমি তাহলে এখন কেউ উঠে নাই, তো নিয়ে চলে যাই, কারণ বেলা হয়ে গেলে যদি যেতে না যাই, দিয়ে সেই জন্য একটা টোটো ডেকে সকালবেলায় নিয়ে চলে গেছি। আচ্ছা। দিয়ে ওখানে হাসপাতালে কোনো চিকিৎসা করে নাই, ওই দুটো বর্ধমান হাসপাতালে? হ্যাঁ, না, ইন্দাসে ইন্দাস হাসপাতালে। হাসপাতালে। আর যে বুকে লাগছে বুকে লাগছে হলে বুকে একটা ইসিজি করলো, ইসিজি করে দিয়ে আমি ডাক্তারকে বলছি দেখেন, ডাক্তারে বলছে যে কিছু হয়নি, ও গরমে ওরকম ছটফট করছে। পুলিশে জানিয়েছিলেন? না, জানাতে দেয়নি। কারা? এই যারা মারধর করলো, দুষ্কৃতীরা? হুম, 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 হুম। মানে মারধর করলো, প্রথমে ডাক্তারখানায় যেতে দিল না, এবং পুলিশেও বলতে দিল না। কি বলছে যে ফোন যে কেড়ে নিল, কি কি ওই যে প্রমাণগুলো আছে না, প্রমাণগুলো ওদের জানে ভয় ছিল যে ফোন মেরেছে। কেড়ে নিয়ে বলছে পুলিশে যাবি না, না, তাই তো? হ্যাঁ। কি বলেছে এক্স্যাক্টলি, কি বলেছে? তো বললো যে পুলিশে কেস করতে গেলে এখানে বাস তুলে দেবো, জানে মেরে দেবো। আচ্ছা। হুম। তো তাহলে আপনারা পুলিশে নিয়ে, মানে পুলিশে কিছু জানাননি, হাসপাতালে গেলেন? আর একটা প্রশ্ন আমার মাথায় হ্যাঁ। একটু মানে সকালের দিকেও বলেছি বলে মনে হচ্ছে, হুম যে আমরা তো অভিযোগ করিনি এবং করতে দেয়া হয়নি বলেই হুম, করি নাই, হুম, হুম। কিন্তু তার সত্ত্বেও কি করে 8 জন গ্রেপ্তার হয়ে গেল? আমরা ও, FIR না আপনারা করা- এখনো এফআইআর করেননি? না, করেছি, কোনো? কালকে করেছি। কালকে মৃত্যুর করেছেন? পর করেছি, আচ্ছা। কিন্তু মৃত্যুর আগে তো কিছু করি নাই। কিন্তু যখন আমার স্বামী মরে গেছে, আচ্ছা। তখন এদিকে আমাদের এখানে খবর আসছে যে 8 জনকে রাতেই তুলে নিয়েছে। আচ্ছা। এটা কি করে সম্ভব হয়? এই প্রশ্নটা তো কারোর মাথায় জাগলো না। আমি বারবার বলছি এই কথাটা, কেউ আমার গুরুত্ব দিচ্ছে না। সন্দেহ হচ্ছে আপনার একটা, কেন এই সন্দেহটা কেন হচ্ছে? আমি কিন্তু ওই কি বলে, যখন এফআইআর করতে যাই, তখন আমার সন্দেহ হয়েছে। আমি বললাম, দিয়ে স্যার আমাকে বললো কি বললে তুমি, দিয়ে বলতে দিয়ে কথাটা আমি আর মানে পুনরাবৃত্তি করলাম না। কেন করলাম না আমি জানি, জিনিসটা যখন দেশে ছড়িয়ে গেছে, আমার ছোট মাথায় এটা প্রশ্নটা এসেছে, বাকিদের যে আসবে না তার তো মানে নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই হয়তো তুলে নেয়। সেই হিসাবে আমি পুনরায় মানে করিনি, যে আমরা এফআইআর করতে দেওয়া হলো না, অথচ আমার করতে দেওয়া হয়নি, করিনি, তার আগেই কি করে অ্যারেস্ট হয়ে যায়? কমপ্লেন জানালামই না, তাহলে কি করে অ্যারেস্ট হয়ে গেল? অথচ কে মন্ত্রী বলছে নাকি যে বিজেপি এখানে যুক্ত নয়। তাহলে বিজেপি যদি যুক্ত না হয়, তাহলে এত প্রোটেকশন দেয় কি করে তাদেরকে? আর তারা কি করে থানায় যে হাজির হয়ে যায়? আপনি বলছেন কোথাও গিয়ে ওদেরকে বাঁচানোর জন্যই অ্যারেস্ট করা হলো? নির্মল ধারা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে, কারণ আমার যতটা সাধারণ জ্ঞান আছে, কারণ যথেষ্ট আমার বুদ্ধি হয়েছে, আমার বাপ দাদারাও এই কংগ্রেসে করতো, তাদের কাছে দেখে শিখেছি, যেমন একটু জ্ঞান আছে। এটা নির্মল ধারা সম্পূর্ণ চাল, জানছে যদি ওদিকে ছেড়ে ধরো, যে কোনো মুহূর্তে ওরা, গোটা দেশ যখন জেনে গেছে, যে কোনো মুহূর্তে কমপ্লেন করবে কি আইডি করে, আমরা আর ধুমকে ধামকে থামাতে পারবো না। তাহলে ওদিকে ধরলে মেরে ধরে করে পাবলিকে মেরে ফুটিয়ে দিবে, আবার পুলিশও কিছু করবে। তার আগে ওদিকে গাড়ি তুলে অ্যারেস্ট করছে, নাম করে নিয়ে যায় ওদের পুলিশের সারেন্ডার করতে, আমার ধারণা। কিন্তু প্রকৃত সত্যটা কি আমি জানি না, কিন্তু আমার ধারণা, আমার সন্দেহ, সবাই মাঝে ছিল, অনেক ভিড়ে ভাট্টা আমি বলে উঠতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বলতে পারি নাই। কিন্তু এখন ফাঁকা পাচ্ছে, আমার মাথা সুস্থ আছে, ঠান্ডা আছে, আমার সন্দেহটা আমি প্রকাশ করছি। আপনি কি চাইছেন এখন? আমি যা চাইছি, বিচার চাইছি, যেতে এটা যেন ডিসমিসে যেন বন্ধ না হয়ে যায়। এই সেই সাংবাদিক হেন তেন হইচই করবে, খুব হবে, 5 দিন কত হয়ে বন্ধ হয়ে যাবে, এটা যেন দীর্ঘদিন না চলে। 1 নম্বর।
2 নম্বর হচ্ছে যদি বিচার না হয় এরকম অন্যায় বাড়তেই থাকবে। আর আমার মতো কত ছেলেকে কত কিছু হারাতে হবে, কারণ তারা তো জানবে যে অ্যারেস্ট করবে, 2-3 মাস 4 মাস 6 মাস 1 বছর থাকবো, আবার চলে আসবো, আবার খোলা আকাশে ঘুরে বেড়াবো। তো কি বিচার চাইছেন আপনি? বিচার চাইছি, যা সরকার যা ভালো বুঝে একটা তাই করুক। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন হ্যাঁ। যাতে এরকম যাতে ঘটনা আর না ভবিষ্যতে ঘটে। না ঘটে, যে ঘটবে একবার ঘটার আগে যেন সে 10 বার হবে, যেন মানুষে আতঙ্কিত যেন না বাঁচে। আমি যেমন আতঙ্কিত আছে, আমি চাই না যে আমার মতো আরো 5টা মা ছেলেরা বউরা কি পরিবার আতঙ্কে বাঁচুক, কারণ দেশে তো আছে, সবারই তো বাঁচার অধিকার আছে। সুষ্ঠুভাবে ভাত খেতে পাক না পাক, সারাদিন পর এক মুঠো ভাত খাবে নুন ছড়িয়ে শান্তি করে, কিন্তু আতঙ্কার সাথে নয়। আর রাজ্যে তো নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে বিচার পাবেন, আমার আশা কাছে রাখছেন? মনে হচ্ছে যে এই যে বিজেপি এ তো করার আগে যেরকম নির্দেশ দিয়েছিল, আমাকে প্রচুর শুভেন্দু তাকে মনে হয়েছিল খুবই ভালো, আমি ওকে মনে মনে দোয়া আশীর্বাদও করেছিলাম, কিন্তু সেই আশীর্বাদ যে অভিশাপ হয়ে আমার জীবনে নেমে আসবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। কিন্তু উনি যেটা কথা দিয়েছিলেন সেটা বিপরীত হয়েছে, কিন্তু উনি মুখে বলছে এক, করছে এক। আমার সন্দেহ হচ্ছে, কিন্তু উনার সাপোর্ট না পেলে উনার কর্মীরা এই চতুর্দিকে খবর নিয়ে দেখবেন বহুত মানুষকে বহুত জায়গায় তুলাবাজি করছে, মারধর করছে, নিজেরাই তুলাবাজি করছে, দিয়ে তৃণমূলের কি অন্যান্য পার্টিদের নাম দিচ্ছে, এইসব করছে। আমার যেটা সন্দেহ, কারণ কিছু কিছু খবর শুনি, কিছু কিছু খবর তো বুঝি, সেই হিসাবে আমার মানে এইদিকে বলতে চাইছি। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন, কোনো আশ্বাস না। দিয়েছেন? তাহলে এটা আপনারা একটু বলুন, যে আমি যখন বিজেপির বিরুদ্ধে মানে অভিযোগ তুলেছি, আঙুল তুলেছি, আমি আমার পরিবার মানে আমার ছেলে, আমার এখন স্বামী নেই, আমার ছেলে, আমি যখন বিজেপির দলে অভিযোগ করেছি, তাহলে যদি বিজেপির দলে যদি নাই থাকবে, তাহলে শুভেন্দু দেব মুখ্যমন্ত্রী সে কেন চুপ করে বসে আছে? এত রাহুল গান্ধী থেকে মমতা দি থেকে দিদি পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করেছে, আমার সাথে কথা হয়েছে। রাহুল গান্ধী কন্ট্যাক্ট করেছেন? আমার সাথে হয়নি, ওনার দলের সাথে আর কি হয়েছে, বলেছে উনি আসার চেষ্টা করছেন, আমরা বলছি, কথা বলছে, কিন্তু দিদি ফোনে কথা বলতে আমার সাথে চেয়েছিল, কারণ ডাইরেক্টলি উনি ওই যে ঘরে থাকেন ও ঘর থেকে বেরিয়ে গেছিলেন, তারপরে ফোনটা দিতে গেলেন, আমাকে এখানে ডাকলো, আমি চলে এলাম। দিয়ে ওনারা চেষ্টা করছে, আমি যে আমার সাথে কথা না বললে ওনারা তো আমার ছেলে যাদের সাথে যুক্ত তাদের সাথে তো কন্ট্যাক্ট করে খবর নিয়েছে, কিন্তু শুভেন্দু মুখ্যমন্ত্রী উনি যে 3 মাস এসে খোঁজ নিয়ে দেখবেন, খুনাখুনিটা বেশি হয়ে গেছে। কই ফোন করা তো দূরের কথা, তার নিজস্ব এমএলএ প্রধান এমএলএ কে দিও খবর নেন, একটা পুলিশকে দিও খবর নেন, যে এই পুরো গোটা দেশ ভেঙে পড়েছে, একবার খবরটা নিয়ে দেখা তো। তার কিসের ভয় না কিসের অহংকার, না সে নিজের মনে করছে আমার দেশটা নিজের। তার কর্মীরা আমাকে শাসিয়ে গেল যে মোদির খাচ্ছে, মোদির দিচ্ছে, মোদির হয়ে আন্দোলন করবে, তাহলে আজকে দেশটা কি মোদির বাপের? আমি বলতে চাইছি বলতে চাইছে যে দেশটা নরেন্দ্র মোদীর, হ্যাঁ, আব্দুল হাফিজ বা আব্দুল মাফিকদের নয়। সেটাই ওনাদের বক্তব্য। আব্দুল হাফিজ মাফিক ওরাও তো এই দেশেরই সন্তান, এখানেই তো সবারই জন্ম তো অধিকার আছে সমান অধিকার। না, সেটা শুভেন্দুতে মানে শুভেন্দুর দলেতে প্রধানমন্ত্রীতে ওরা মনে করেছে, ওই যে ওনাদের কর্মীরা যেটা বলতে চাইলো, ওনাদের কর্মীর ভাষাতে আমি বলতে চাইছি যে মোদিরই খালি রাজত্ব। আমি মানছি আমি বিজেপিকে ভোট দিইনি, আমি হ্যাঁ ওদের কথা বলছি দিইনি, ভোটটা তো আমার মতো তো দিয়েছে কেউ না কেউ, আমার মতো তো দিয়েছে কেউ না কেউ, এমনি গদিতে সে বসে গেল। তাহলে আজকে যে যারা ভোট দিয়ে তাকে জিতিয়েছে, যারা তাকে আস্থা দিয়েছে, তাদের আস্থার পাশে কোথায় মুখ্যমন্ত্রী রইলো কি প্রধানমন্ত্রী রইলো? এটা প্রধানমন্ত্রীর সাপোর্ট না পেলে মুখ্যমন্ত্রীর ঘাড়ের ক্ষমতা থাকে নাই, আর মুখ্যমন্ত্রীর সাপোর্ট না থাকলে তার আশেপাশে নিচের চালাদের ক্ষমতা থাকে নাই। এত তাদের ক্ষমতা হয়নি যে একটা ছেলে দিন রাত্রে খুন করবে একটা পরিষেবা দিবে না। তার তো সাপোর্ট না বারবার তো আপনাদেরকে এটাই ধমকানো চমকানো হয়েছে যে যাতেই আন্দোলন করা বন্ধ করে দেন আপনার ছেলে। তো আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আপনার স্বামীর প্রাণ পর্যন্ত চলে গেল। আমি একটা কথা বলছি, আমার স্বামী চলে গেছে, আমি তাকে ফিরাতে পারবো না, কারণ আমার কাঁদা সারা জীবন আমি কাঁদবো। আমার ঘরের কোণে বালিশের কাঁধে আমার কাঁদার দিন পড়ে রয়েছে, কিন্তু সেই কাঁদার দিনটাকে আংড়িয়ে আমার ছেলে যে লড়াইয়ে নেমেছে, সেই লড়াইটাকে আমি থামতে দিতে চাই না। আপনি আরো বলছেন যে ছেলেকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দেবেন। হ্যাঁ, আমি ছেলেকেও বুঝিয়েছি যে বাপের শোক করবে, বাপ সবাইকে একদিন যেতে হবে, মৃত্যুর পানি স্বাদ বরণ করতে কেউ আগে কেউ পরে। তোমার থেকেও যারা শিশু, যাদের খাবার কিছু নেই, একটু একটু শিশু, তারাও বাপ মা হারায়, তারাও যখন দুনিয়াতে বেঁচে থাকতে লড়াই করে, সেরকম তোমার তো বাপ তো তোমাকে বড় করে রাস্তা দেখিয়ে দিয়েছে, আর তারপর আমি তোমার সাপোর্ট আছি। তোমার চিন্তা কিসে? তোমার এখন শোক করার সময় নয়, এখন তোমার লড়াইয়ের সময়। লড়াই শেষ হয়ে গেলে তখন তুমি শোক করবে, তার আগে শোক করবে না। কারণ আমি যখন শোক করিনি আমার স্বামীর, দেশের জন্য যখন লড়াই করতে যাচ্ছি, তুমি আমার ছেলের লড়াই করবে,
শোক লয়, আগে লড়াই, আগে বিচার, তারপরে শোক। এবং বলতেই হয় আপনার স্বামী আব্দুল মাফিকের মৃত্যু তো 15ই আগস্ট হয়েছে, স্বাধীনতা দিবসে। সেটাই বা আপনারা বিচার করুন। আমার স্বামী যদি দেশকে নাই ভালোবাসতো মন থেকে, তাহলে ওপরওয়ালা ওই দিনেতেই মৃত্যুটা দিত না। এটাও তো ভাবার বিষয় আছে, এই জিনিসটা তো কেউ তুলে নাই। সেটাও বলেন, একটা স্বামী, আমি মানছি আমার স্বামী স্ত্রী ভাবনায় সে আমাকে জ্বালাচ্ছে, সে করাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি তো তার সাথে 26টা বছর দুনিয়া করছি, তার জন্য কি একটু ভালোবাসা নাই? তার জন্য কি আমার একটুও টান নাই? কিন্তু সেই টানে সে যে দুনিয়া থেকে চলে গেছে, সেটার অনুভূতিকে আমি বুঝিয়েছি, কিন্তু আমি ভিতরে আছে, আমি প্রকাশ্যে কাউকে বুঝতে দিইনি। কারণ আমি বুঝতে দিলে যে লড়াইটা আমার ছেলে নেমেছে, সে লড়াই থেকে আমার ছেলে পিছিয়ে যাবে। আমি চাই না আমার ছেলে আমার পিছিয়ে যাবে। তুমি সারা দেশ জুড়ে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার যে হাল, তার বিরুদ্ধে ছাত্ররা, যুবরা তারা পথে নামছে, লড়াই করছে। এবং এই যে স্কুল ঠিক করার একটা কর্মসূচি নেওয়া হয়েছিল সরকারি স্কুলগুলো, সেই সেটা এক প্রকার বলা হচ্ছে যে ছবি তুলে আব্দুল পোস্ট করেছিল বলে এই রাগ, যদিও বলা হচ্ছে সেই কারণে এই হামলা, কিন্তু রাগটা আরো অনেক আগে থেকে। আসলে সে দিল্লির আন্দোলনে যোগ দিয়েছিল, তেমনটাই তার পরিবার বলছে। এবং তার হুমকি এই দেখিয়েছে। হুমকিও দিয়েছে। এই প্রতিবাদ, এই আন্দোলন করার পর যখন তার বাবার প্রাণ পর্যন্ত চলে গিয়েছে, তার মা বলছে যে ছেলেকে আরো বেশি করে লড়াইয়ের ময়দানে তিনি এগিয়ে দেবেন, আরো বেশি জেদ তাদের মনে তৈরি হয়েছে। আহ বলতেই হয় আপনি অনেক সাহসী। আপনার মতো মা যদি ঘরে ঘরে থাকে, তাহলে সন্তানরাও এরকম, তারা দেশের জন্য, দেশকে। আমার দেখে তো আরো 5 জন যাবে, আরো 5 জন থেকে 10 জন হবে, 10 জনে 20, তবেই তো হবে দেশ স্বাধীন। এখন আমার মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন নাই, দেশ পরাধীনই আছে। এই পার্টি এসে থেকে 15 বছর ধরে এই মোদি যে থেকে দেশে ঢুকেছে, সে থেকে দেশ পরাধীনই হয়েছে। বলছেন আমার আরো মনে একটা হয়। স্বাধীনতার লড়াই চলছে, তাহলে সে অর্থে আপনার স্বামী শহীদ হলেন। অবশ্যই আমার স্বামী সত্যি করে শহীদ হয়েছে, 15 আগস্ট হয়েছে। সে এখনো দেশ স্বাধীন নাই। আমরা বুঝছি ঠিকই, কিন্তু প্রকৃত গভীরভাবে ভাবতে গেলে কিন্তু দেশ এখনো পরাধীনই আছে। আচ্ছা, আপনাদের তো মানে আপনি আর্থিক অবস্থার কথা শুরুতেই বলছিলেন, আপনার স্বামী রোজগেরে ছিলেন শুধু, আব্দুলকে আপনি বলছিলেন যাতে কাজ করে ওই একটু তো ব্যবসার সাহায্য করে। জিনিস। তো তাহলে আপনাদের বাড়ির অবস্থাও তো খুব একটা, যা দেখতে পাচ্ছি, খুব একটা আর্থিক অবস্থা ভালো নয়। তো আপনারা কি কোনো আর্থিক না সাহায্য না, কিছু? আর্থিক অবস্থা মোটি না। দয়া করে, আমি গরিব বলে আমাকে আর্থিক অবস্থাতে লোভ দেখাবেন না, প্রলোভন দেখাবেন না। আমি আর্থিকের জন্য আমি এটি লড়াইটা করি না। সরকারের কাছে আবেদন। না, আমার সরকারের কাছে একটি আবেদন, যেন অন্যায় না হয় দেশেতে। এই যেরকম করে বিনা অন্যায়ে পার্টির জোর খাটিয়ে পার্টির নাম করে কেউ যেন খুনাখুনি না হয়। এরকম করে খুনাখুনি চলতে থাকলে সংসার, কেউ কাউকে মাঝে কত ঘরে কান্না, খালি কান্নার আওয়াজ আসবে, হাসির আওয়াজ আসবে না। কিন্তু দেশ স্বাধীন থাকলে, নিজেরা স্বাধীন থাকলে, আতঙ্কে যদি না বাঁচে, সেখানে শান্তি করে যদি এক মুঠো ভাত পায়, সেই ভাতটাকে, 2 দানা ভাতটাকে 4 দানা করে নিয়ে জলকে টিকা যাবে। কিন্তু যদি ভালো মন্দ থেকে যদি আতঙ্কে বাঁচা যায়, সেই বাঁচার কোনো মানে হয় না। সরকারকে একটাই আবেদন, যেন দেশ যেন স্বাধীন হয়। স্বাধীন বলতে কি এই স্বাধীন লয়, স্বাধীন বলতে সব দিকে স্বাধীন। আমি ঠিক বুঝাতে পারছি না যে কি রকম স্বাধীন, যে সবাই মানুষ যেন যেন, নির্ভয়ে, হ্যাঁ, সাহসিকতার এই সঙ্গে যে দিনকে এবং দিন সম্মানের রেপ হয়েই সঙ্গে যাচ্ছে, বাঁচতে পারে। দিনকে দিন রেপ হয়েই যাচ্ছে। দেশের একটা চাকরির ব্যবস্থা নাই, একটা কোনো উন্নতি, একটা না একটা কোনো মানে, একটা ছেলে, যে আমার মেয়েটাকে আমি একটা যে দেশে কোনো কাজ করবে, তাকে কোথায় ব্যাঙ্গালোরে যে জব করতে হচ্ছে। সেটা হতে হবে কেন? কেন আমাদের দেশে কি নাই? কেন দেশে নাই, কি অভাব ঘাটতি পড়েছে, সেটা সরকার দেখাক। যে এই ঘাটতি কোথার সামনে হয়েছে? নিজেরা বিলাসিতা করার জন্য সরকারের এত অভাব, তার জন্য নিজেদের ওই 2 লাখ টাকা সুদ পড়বো, 4 লাখ টাকার বুট পরবো, মাসে মাসে ফ্লাইটে করে বিদেশে ভ্রমণ করব, সেই টাকাগুলো বাড়তি খরচা করে অপচয় করছে। সেই ঘাটতিগুলো আমাদের মতো জনসাধারণ মানুষরা দিবে? সেই কৈফিয়তটা কে তুলেছে? সেইটার বিচারটা আগে হোক।